Assalamu alaikum. Welcome back to my channel BD Anar Learning House. I hope you are all fit and fine in this moment. I also know that you are doing practicing English every single moment. Today I will show you how will you use would have been in your practical life. Even I also make you understand how will you use would have been in spoken English also. তো বন্ধুরা চলুন দেখা যাক কিভাবে would have been আমরা আমাদের প্রত্যেক দিন কথাবার্তায় ব্যবহার করে থাকি সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমি আপনাদের বলি উড হ্যাভ বিন আমরা সব সময় পাস্টে ব্যবহার করে থাকি, কখনো প্রেজেন্ট বা ফিউচারে উড হ্যাভ বিন ব্যবহার হয় না। আর উড হ্যাভ বিন অবশ্যই ইমাজিনেশন বা পলাইটনেস বোঝানোর ক্ষেত্রে উড হ্যাভ বিন ব্যবহার করে থাকি। উড হ্যাভ বিন সাধারণত আমরা তিনটা সিচুয়েশনে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। প্রথম, আমরা যখন অতীতে আমরা বলে থাকি যে হতাম বা হতো অর্থাৎ বিকাম অর্থে উড হ্যাভ বিন ব্যবহার করে থাকি। দ্বিতীয়ত, অতীতে আমরা যখন বলে থাকি যে কোনো সময় ধরে করতে থাকতাম বা করতে থাকতো তখন আমরা উড হ্যাভ বিন ব্যবহার করে থাকি। তৃতীয়ত, আমরা অতীতে যখন কোনো কাজ অর্থাৎ কর্তা ছাড়া কোনো কাজের উপর জোর দেওয়া হবে যে কাজটা করা হতো এরকম বোঝাবো অর্থাৎ প্যাসিভ ভয়েসে ব্যবহার করব তখন উড হ্যাভ বিন আমরা ব্যবহার করে থাকি। তো আমি আপনাদেরকে এক এক করে তিনটা ব্যবহারই দেখাবো। প্রথমত আপনাদের আমি দেখাবো বিকাম অর্থাৎ হতাম বা হতো অর্থে কিভাবে উড হ্যাভ বিনের ব্যবহার হয়ে থাকে। প্রথমত দেখেন, এখানে আমি একটা সেন্টেন্স লিখে রাখছি বাংলায়, আমি এতদিনে একজন ক্রিকেটার হয়ে যেতাম। আমি এতদিনে একজন ক্রিকেটার হয়ে যেতাম, তার মানে এখানে আমি আমার ক্যাপাবিলিটি বা অ্যাবিলিটি বোঝাচ্ছি না, আমি এখানে আমার ইমাজিনেশন বোঝাচ্ছি। আমি হয়ে যেতাম, আমি যদি আমার অ্যাবিলিটি বোঝাতাম সেক্ষেত্রে অবশ্যই এখানে আমাকে কুড হ্যাভ বিন ব্যবহার করতে হতো, কারণ এখানে আমার ক্যাপাবিলিটি বা অ্যাবিলিটি বোঝাচ্ছি। কিন্তু যেহেতু আমি এখানে বলতেছি যেতাম মানে ইমাজিনেশন করতেছি আমি হয়ে যেতাম, সেহেতু আমি এখানে কি ব্যবহার করব উড হ্যাভ বিন। তো আগে এই সেন্টেন্সটা কিভাবে লিখে দেখেন, আমি এতদিন একজন ক্রিকেটার হয়ে যেতাম। আই উড হ্যাভ been I would have been a cricketer I would have been a cricketer এতদিনে, তার মানে হচ্ছে টিল নাও। এতদিনে আমি একজন কি ক্রিকেটার হয়ে যেতাম, ইমাজিনেশন করতেছি। এখানে দেখেন আমি যদি বলি সে এতদিনে একজন ক্রিকেটার হয়ে যেত তাহলে কি হবে, জাস্ট এখানে সে ইংলিশ টেন্স হি অর শি, হি উড হ্যাভ বিন এ ক্রিকেটার টিল নাও। তারা এতদিনে ভালো স্টুডেন্ট হয়ে যেত। যদি আমি বলি তারা এতদিনে ভালো স্টুডেন্ট হয়েছে তাহলে কিভাবে বলবেন, দে উড হ্যাভ বিন গুড স্টুডেন্ট, they would have been good student till now। তারা এতদিনে ভালো স্টুডেন্ট হয়ে যেত। যদি বলি সে এতদিনে কি হতো, একজন ডক্টর হয়ে যেত, সে এতদিনে একজন ডক্টর হয়ে যেত, তাহলে কিভাবে লিখবেন এখানে হি অথবা শিউ বলতে পারেন, শি উড have been she would have been a doctor by now। সে এতদিনে একজন কি হইতো, ডক্টর হয়ে যেত। তার মানে আমরা অতীতের কোনো ইমাজিনেশন বোঝাতে আমরা এই উড হ্যাভ বিন ব্যবহার ইজিলি করতে পারি। এখন আমি এই সেন্টেন্সটাকে যদি আমি কি করতে চাই, নেগেটিভ করতে চাই, সে এতদিনে সে একজন কি ডক্টর হতো না, তাহলে কিভাবে বলবেন, সে এতদিনে একজন ডক্টর হতো না, শি উড নট হ্যাভ বিন এ ডক্টর
বাই নাও। সে এতদিনে কি হতো না, একজন ডক্টর হতো না, নাবোধক করে ফেললাম। যদি আমি এটাকে প্রশ্ন করতে যাই, ইন্টারোগেটিভ করতে যাই, সে এতদিনে একজন কি ডক্টর হতো না, সে না সরি এভাবে না, সে এতদিনে ডক্টর হতো না, প্রশ্ন করতেছি এতদিন ডক্টর হতো না, তখন কিভাবে করবেন, জাস্ট সাবজেক্টের আগে উডটা নিয়ে চলে আসতে হবে। উড শি হ্যাভ বিন এ ডক্টর বাই নাও। প্রশ্ন করতেছে সে এতদিনে কি ডাক্তার হতো, এরকম প্রশ্ন করছি, সে এতদিনে কি ডাক্তার হতো। এখন যদি এটারে আমি ইন্টারোগেটিভ নেগেটিভ করে ফেলি, এই প্রশ্নবোধকটাকে কি নেগেটিভ করি, তাহলে কিভাবে করবেন, উড শি হ্যাভ নট বিন এ ডক্টর বাই নাও। এতদিনে কি সে একজন ডক্টর হতো না। দেখেন আমি একটা সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করেছি প্রথমে, তারপরে নেগেটিভ করছি, দেন ইন্টারোগেটিভ করছি, লাস্টের ডাবলিং করছি ইন্টারোগেটিভ নেগেটিভ করছি। তো এইভাবে আপনারা কি করেন, সাবজেক্ট চেঞ্জ করেন। দেখেন আমি যদি এই জায়গায় বলি শি উড নট হ্যাভ বিন এ ডক্টর বাই নাও, সে এতদিন কি ডক্টর হতো না, সি এর জায়গায় আমি যদি রহিম লাগাই, বা আমি যদি ডক্টরের জায়গায় অন্য কিছু লাগাই, যে একজন ফুটবলার বা একজন টিচার, শি উড নট হ্যাভ বিন এ টিচার বাই নাও, সে কি এতদিন একজন টিচার শিক্ষক হতো না, বা সে একজন গায়িকা হতো না। শি উড নট হ্যাভ বিন এ সিঙ্গার বাই নাও, বা এখানে যদি সে এতদিন একজন সিঙ্গার হয়ে যেত, তাহলে শি উড হ্যাভ বিন এ সিঙ্গার বাই নাও বা টিন নাও। তাহলে এইভাবে আপনারা বিকাম হওয়া অর্থে বা হতাম বা হয়ে যেতাম অর্থে উড হ্যাভ বিন ব্যবহার করতে পারবেন। তা আমি আপনাদেরকে এই চারটা সেন্টেন্স কীভাবে মেক করা যায় আমি স্ট্রাকচারটা লিখে দিছি, স্ট্রাকচারটা লিখে নেন। প্রথমে আসবে কি, যখন আপনার অ্যাফার্মেটিভে বলবেন সাবজেক্ট প্লাস উড হ্যাভ, সাবজেক্ট প্লাস উড হ্যাভ বিন প্লাস অবজেক্ট। যেহেতু এখানে কিন্তু কোনো ক্রিয়া নাই, এখানে হওয়া অর্থে ব্যবহার হচ্ছে। দ্বিতীয়ত বলতে পারবেন যখন নেগেটিভ করবেন সাবজেক্ট প্লাস উড প্লাস নট প্লাস হ্যাভ বিন প্লাস অবজেক্ট। যখন ইন্টারোগেটিভ করবেন তখন শুধু মডাল অক্সিলারি ভার্বটা সামনে চলে আসবে, উডটা, উড, তারপরে আপনার চলে গেল সাবজেক্ট, দেন হ্যাভ, নট, তারপরে বিন, তারপরে আপনার অবজেক্ট। দেন আমি লিখে দিচ্ছি এবং মুখে বলছি, আপনারা লিখে নেন। তারপরটা যখন ইন্টারোগেটিভ নেগেটিভ করবেন, উডটা সামনে থাকলো, তারপরে হলো সাবজেক্ট, ও সরি এখানে আমি ইন্টারোগেটিভ নেগেটিভ দেখাই দিয়েছিলাম। এটা ইন্টারোগেটিভ যখন করবেন শুধু নটটা কেটে দেন, এটা থাকবে এটা উড, তারপর সাবজেক্ট, তারপরে হ্যাভ, তারপরে বিন, তারপরে অবজেক্ট। দাঁড়ান লিখে দিই, এখানে উড হ্যাভ বিন প্লাস অবজেক্ট, অবজেক্ট। আর যখন ইন্টারোগেটিভ নেগেটিভ করবো তখন উড, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ, তারপরে হবে আপনার নট, তারপরে হবে বিন, তারপরে অবজেক্ট। এই চারটে স্ট্রাকচারটা দেখে নেন বা স্ক্রিনশট নিয়ে নেন। তাহলে এখানে আমি আপনাদেরকে দেখালাম হওয়া অর্থে কিভাবে উড হ্যাভ বিন ব্যবহার হয়। এখন আমি আপনাদেরকে দেখাবো উড হ্যাভ বিন কিভাবে অতীতে দ্বিতীয় সিচুয়েশনে ব্যবহার করে থাকি সেটা দেখাবো। দ্বিতীয় সিচুয়েশন বলতে যখন অতীতে আমরা বলি যে করতে সময় একটা সময় ধরে করতে থাকতাম
বা করতে থাকতো এই কথাগুলো বলি তখন আমরা উড হ্যাভ বিন ব্যবহার করি। যেমন এখানে আমি বলেছি দেখেন, আমি 6 মাস ধরে ইংরেজি শিখতে থাকতাম, মানে একটা কি সময় ধরে বা ব্যাপ্তি ধরে বোঝাচ্ছি যে আমি 6 মাস ধরে ইংরেজি শিখতে থাকতাম। তার মানে এখানে ইমাজিন করতেছি, এখানে কিন্তু আমার অ্যাবিলিটি বোঝাচ্ছি না, এখানে ইমাজিনেশন বোঝাচ্ছি যে আমি 6 মাস ধরে ইংরেজি শিখতে থাকতাম। তো এটা কিভাবে লিখবো দেখেন, আমি 6 মাস ধরে ইংরেজি শিখতে থাকতাম, তাহলে আই উড হ্যাভ বিন লার্নিং ইংলিশ, I would have been learning English কয় মাস ধরে? 6 মাস ধরে, for 6 month, for 6 month আমি 6 মাস ধরে ইংরেজি শিখতে থাকতাম। আমি যদি বলি যে সে সকাল থেকে ফুটবল খেলতে থাকতো, মানে এভাবে অনেক কথাগুলো বলে থাকি না, মানে শর্ত আরোপ করে আপনি বলতে পারেন আমি যদি তাকে না ডাকতাম তাহলে সে সকাল থেকে ফুটবল খেলতে থাকতো। তাহলে দেখেন এটা যদি আমি বলি, আমি যদি তাকে না ডাকতাম, ইফ আই উড হ্যাভ কল্ড হিম, আমি যদি তাকে না ডাকতাম তাহলে কি সে সকাল থেকে ফুটবল খেলতে থাকতো বা খেলতে থাকতো। হি উড হ্যাভ বিন প্লেয়িং, হি উড হ্যাভ বিন প্লেয়িং, সে খেলতে থাকতো কখন থেকে? সিন্স মর্নিং, সকাল থেকে। এখন দেখেন আপনি বলবেন এখানে আমি সিন্স ব্যবহার করছি, এখানে ফর বলছি, এখানে বলছি ফর 6 মান্থ মানে 6 মাস ধরে, আর এখানে হচ্ছে সকাল থেকে। এখানে কিন্তু দুই জায়গাতে আমি একটা ব্যাপ্তি বলেছি বা সময় ধরে বলেছি। সময় আমি যদি তাকে না ডাকতাম সে সকাল থেকে খেলতে থাকতো। তো সিন্স আর ফর কখন ব্যবহার হয় দেখেন, যদিও আমি সিন্স বা ফর নিয়ে এখানে ক্লাস নিচ্ছি না, তারপরে একটু আপনাদের হিন্টস দিয়ে দিই। ফর যখন একটা নির্দিষ্ট পরিমাণ বলে দিবে তখন আপনারা ফর ইউজ করবেন। যদি বলে 6 মাস, 6 দিন, 6 ঘন্টা, 2 মিনিট, 5 ঘন্টা, 5 মিনিট, এরকম যখন নির্দিষ্ট পরিমাণ বলে দিবে তখন আমরা ইউজ করব ফর। আর সিন্স যখন একটা পয়েন্ট বলে দিবে যে সকাল থেকে বা সন্ধ্যা থেকে, রাত থেকে, দুপুর থেকে, তারপরে হলো সানডে থেকে বা মানডে থেকে, এপ্রিল মাস থেকে বা জুন মাস থেকে, এরকম যখন একটা পয়েন্ট বলে দিচ্ছে তখন হবে সিন্স। তো এভাবে সিন্সের ব্যবহার করবেন। দেখেন এখন আমি যদি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে যাই তাহলে আপনারা কিভাবে এটা নেগেটিভ করবেন। এখানে আমি বলছি ইফ আই উড হ্যাভ কল্ড হিম, যদি আমি তাকে, সরি এখানে একটু চেঞ্জ করি, ভুল বলছি, যদি আমি তাকে না ডাকতাম, ইফ আই উড নট হ্যাভ কল্ড হিম হি উড হ্যাভ বিন প্লেয়িং সিন্স মর্নিং, আমি যদি তাকে না ডাকতাম তাহলে সে সকাল থেকে খেলতে থাকতো। এরকম হয় না যে অনেক ছোট ছেলেরা খেলতে আসে, যদি না ডাকা হয় তাহলে খেলতেই থাকে, আর মনে থাকে না যে বাসায় আসতে হবে। তো এটাতে আমি যদি তাকে না ডাকতাম তাহলে সে খেলতে থাকতো না। যদি না বোধ করেন আমি একটু দেখাবো, শুধু এইটুক না, এইটুক কনস্ট্যান্ট রাখেন, এইটুক দেখাবো। হি উড নট হ্যাভ বিন প্লেয়িং কখন থেকে? সকাল থেকে, সিন্স মর্নিং। তবে আপনারা উড হ্যাভ বিনের ব্যবহারটা এই যে যেখানে শর্ত আরোপ করে বলছি এটা সহজেই বুঝবেন যদি আপনারা উড হ্যাভের ব্যবহার দেখে থাকেন। আমার যদি আগের ভিডিওটা, আপনারা উড হ্যাভ বিনের আগের ভিডিওটা দেখেন তাহলে আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, এবং উড হ্যাভ বিনের এই সেন্টেন্সটা বানাচ্ছে এটা আপনার কাছে ইজি আসবে। যদিও দেখতে এখানে অনেক বড় লাগছে, কিন্তু যখন আপনি উড হ্যাভের ব্যবহারটা শিখবেন বা জানবেন তখন এখানে আপনারা প্রবলেম ফেস করবেন না। তাহলে দেখলেন এভাবে আমি কী করলাম, উড হ্যাভ নেগেটিভ কীভাবে করলাম। এখন যদি আমি এটাকে কি করি, ইন্টারোগেটিভ করি, প্রশ্নবোধক করি, তাহলে কি করবেন, শুধুমাত্র উডটা সাবজেক্টের আগে বসাতে হবে। উড হি হ্যাভ
বিন প্লেইং, কখন থেকে? সিন্স মর্নিং। সে কি সকাল থেকে খেলতে থাকতো? বলছে যদি তাকে না ডাকতাম তাহলে কি সে সকাল থেকে খেলতে থাকতো? এটা প্রশ্নবোধক করতেছে। তাহলে যখন প্রশ্নবোধক করবেন শুধুমাত্র উডটা সাবজেক্টের আগে বসাবেন। এখনও যদি আমি এই প্রশ্নবোধকে যদি না বোধক করি, মানে ইন্টারোগেটিভ নেগেটিভ করি, তাহলে কীভাবে করবেন? উড হি হ্যাভ নট বিন playing since morning? Would he have not been playing since morning? সে কি সকাল থেকে খেলতে থাকতো না? মানে এখানে বোঝাচ্ছে if I would not have called him, যদি আমি তাকে না ডাকতাম, would he have not been playing since morning, সে কি সকাল থেকে খেলতে থাকতো না? তাহলে দেখেন এই জায়গাগুলোতে আপনি যদি সাবজেক্ট চেঞ্জ করে দেন, যদি আপনি এই জায়গায় কি দেন, এখানে যদি সে না ডাকতো তো, বা যদি তার মা তাকে না ডাকতো, তাহলে কি সে আসতো না? ইফ হিজ মাদার, বা এখানে বলি ইফ মাই মাদার, যদি আমার মা আমাকে না ডাকতো, ইফ মাই মাদার উড নট হ্যাভ কল্ড মি, যদি আমাকে না ডাকতো তাহলে কি আমি সকাল থেকে খেলতে থাকতাম? তাহলে কি বলতাম? আই উড হ্যাভ বিন প্লেয়িং সিন্স মর্নিং, আমি কি সকাল থেকেই খেলতে থাকতাম? এভাবে আপনারা সাবজেক্ট বা ভার্ব চেঞ্জ করে একাধিক সেন্টেন্স মেক করতে পারবেন। তো আমি আপনাদেরকে স্ট্রাকচারটা লিখে দিই, আপনারা এটা নোট করে নেন। প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে উড হ্যাভ বিন, তারপর কী হবে? ভার্বের V4 মানে আইএনজি ফর্ম, তারপরে অবজেক্ট। যদি এটাকে আপনারা নেগেটিভ করতে চান তাহলে কী হবে? সাবজেক্ট প্লাস উডের পরে নট দিবেন, তারপরে হ্যাভ বিন দেন V4 আফটার দ্যাট অবজেক্ট। এটা যদি আপনি ইন্টারোগেটিভ করতে চান তাহলে শুধু উডটা সামনে দেন, উড, তারপরে সাবজেক্ট, উডের পর সাবজেক্ট, তারপরে আসলো আপনার কি? হ্যাভ বিন, তারপরে আপনার হ্যাভ বিন পর V4 দেন অবজেক্ট। এটা যদি আবার ইন্টারোগেটিভ নেগেটিভ করেন তাহলে কিভাবে করবেন? একইভাবে উড প্রথমে, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ নট দেন বিন, তারপরে V4, তারপরে অবজেক্ট। তো বন্ধুরা এইভাবে আপনি উড হ্যাভ বিন অতীতে কোনো কাজ করতে থাকতাম বা করতে থাকতো অর্থে ব্যবহার করতে পারেন বিভিন্নভাবে আপনি সাবজেক্ট বা ভার্ব চেঞ্জ করে। তো আমি একটু করছি, আপনার 1 মিনিট রাখতেছি, আপনারা স্ক্রিনশট বা লিখে নিন এটা। এখন আমি আপনাদেরকে উড হ্যাভ বিনের তৃতীয় ব্যবহারটি দেখাবো। তৃতীয় ব্যবহার বলতে আপনার উড হ্যাভ বিন অতীতে প্যাসিভ ভয়েসে কীভাবে ব্যবহার করা হয় সেটাই আমি দেখাবো। দেখেন, আমরা অনেক সময় কথাবার্তা বলে থাকি যে রুমটা পরিষ্কার করা যেত, এখন দেখা যাচ্ছে কোনো কারো রুমটা পরিষ্কার করা নেই, কাউকে আমি ডাইরেক্টলি বলতেছি না বা ব্লেম দিতেছি না, আমি ইনডাইরেক্টলি বুঝাইছি রুমটা আসলে পরিষ্কার করাও যেত, সেই সময়টা তোমার ছিল, তাহলে রুমটা পরিষ্কার করা যেত। তাহলে কিভাবে বলবেন? দ্য রুম উড হ্যাভ বিন ক্লিন, দ্য রুম উড হ্যাভ বিন ক্লিন, রুমটা পরিষ্কার করা যেত। তার মানে কি হচ্ছে? ডাইরেক্টলি এখানে আমি বলছি না যে তুমি রুমটা পরিষ্কার করতে পারতা, ইউ উড হ্যাভ বিন ক্লিন দ্য রুম, আমি এটা বলতেছি না, আমি বলছি রুমটা পরিষ্কার করা যেত। আবার এভাবে বলতে পারেন যে কাজটা দিয়েছিলাম এই কাজটা শেষ করা যেত, এই সময়ের মধ্যে কাজটা শেষ করা যেত। তাহলে কীভাবে বলবেন? দ্য ওয়ার্ক উড হ্যাভ বিন ডান, কাজটা শেষ করা যেত। তার মানে যদি এর স্ট্রাকচারটা বলতে যাই যে এটা কিভাবে ফর্ম করতেছে, গঠন করতেছে, স্ট্রাকচারটা কি, তাহলে প্রথমে আপনার দিতে হয়েছে
সাবজেক্ট, সাবজেক্ট মানে এখানে এই রুম, দ্য ওয়ার্ক, অবজেক্টই এখানে সাবজেক্ট হয়ে যায়। সাবজেক্ট প্লাস হলো উড হ্যাভ বিন, উড হ্যাভ বিন, তারপরে ভার্ব হচ্ছে V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম V3, তারপর অবজেক্ট থাকলে অবজেক্ট দিতে পারেন। ওকে, তাহলে এইভাবে। এখন যদি আপনি আরও বলতে পারেন যে আমরা অনেক সময় বলি না যে তুমি হোমওয়ার্কটা শেষ করতে পারতা, তুমি হোমওয়ার্কটা শেষ করতে পারতা, এটা আমরা কথা কথা বলি বা ছেলে মেয়েদের বলি তুমি তো হোমওয়ার্কটা শেষ করতে পারতা। কিন্তু আমি যদি তাকে ডাইরেক্ট না বলে আমি যদি ইনডাইরেক্টলি বলি যে হোমওয়ার্কটা শেষ করা যেত, হোমওয়ার্কটা শেষ করা যেত, তাহলে সেভাবে কীভাবে বলবো এটা দেখেন, দ্য হোম ওয়ার্ক উড হ্যাভ বিন ডান, বা ফিনিশডও বলতে পারেন, উড হ্যাভ বিন ডান। তোমার হোমওয়ার্কটা শেষ করা যেত, এখানে আমি না বলে কি বলতেছি, দ্য হোমওয়ার্ক উড হ্যাভ বিন ডান, কি হোমওয়ার্কটা শেষ করা যেত। তো এটা যদি আমি এখন কি করি, ইন্টারোগেটিভ নেগেটিভ করি যে হোমওয়ার্কটা শেষ করা যেত না, তাহলে কীভাবে বলবেন, দ্য হোম ওয়ার্ক উড নট হ্যাভ বিন ডান, হোমওয়ার্কটা শেষ করা যেত না। তাহলে এটার স্ট্রাকচারটা কী হচ্ছে, তাহলে দেখেন প্রথমে আসতেছে সাবজেক্ট, তারপরে উড, দেন নট, আফটার দ্যাট হ্যাভ বিন, দেন V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট। এখন বন্ধুরা যদি আপনারা V3 বা V4 লিখলাম যেগুলো V1 এটা যদি না বোঝেন, মানে ভার্বের ফর্মটা না বোঝেন, কীভাবে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, আইএনজি ফর্ম, এস বা ইএস ফর্ম হয়, আর কোনটাতে কীভাবে বোঝানো হয়, এটা যদি না বোঝেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানান, তাহলে আমি এই বিষয়ে ভিডিও মেক করব। এখন দেখেন এটা আমি কি করলাম, ইন্টারোগেটিভ নেগেটিভ করলাম। এখন আমি এই সেন্টেন্সটাকেই যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে কীভাবে করব, এই উডটা সাবজেক্টের আগে চলে আসবে, উডটা কী হবে সাবজেক্টের আগে আসবে, তাহলে উড দ্য হোম ওয়ার্ক, উড দ্য হোম ওয়ার্ক হ্যাভ বিন ডান, হোমওয়ার্কটা কি শেষ করা যেত, উড দ্য হোমওয়ার্ক ডান। তাহলে এটারও স্ট্রাকচারটা লিখে নেন, কীভাবে স্ট্রাকচারটা, প্রথমে হচ্ছে উড, উডের পরে আসবে আপনার সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন প্লাস ভার্বে V3 বা পাস্ট পার্টিসিপল, তারপর আপনার অবজেক্ট, প্রশ্নবোধক। আবার দেখেন এখন আমি যদি এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ করি, মানে ইন্টারোগেটিভেই নেগেটিভ করব, তাহলে কিভাবে করব, উড দ্য হোমওয়ার্ক হ্যাভ নট বিন ডান, হোমওয়ার্কটা কি শেষ করা যেত না। তাহলে কিভাবে দেখেন, এই চারটা ফর্মে আমি আপনাদের দেখালাম, এর স্ট্রাকচারটাও দেখাই দিই। তাহলে উড, তারপর আপনার সাবজেক্ট প্লাস হ্যাভ নট প্লাস বিন প্লাস ভার্বে V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, দেন হলো অবজেক্ট। তাহলে এই চারটা স্ট্রাকচার লিখে নেন। এই চারটা স্ট্রাকচারে আপনি যদি সাবজেক্ট বা ভার্ব চেঞ্জ করেন বা স্ট্রাকচার অনুসারে সাবজেক্ট মেক করেন তাহলে আপনি একাধিক সেন্টেন্স মেক করতে পারবেন। তা আমি আপনাদেরকে তিনটা সিচুয়েশনেই উড হ্যাভ বিনের ব্যবহার দেখানোর চেষ্টা করেছি। যদি তারপর আপনাদের
কিছু জানার থাকে তবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো নতুন ভিডিও নিয়ে কমেন্টস থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের মূল্যায়ন করতে। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।